Welcome everybody to today's class on disinfection and sterilization. At first, let's see what is disinfection. Thermal or chemical destruction of pathogen and other types of microorganism. So disinfection is the thermal or chemical destruction of pathogen and other types of microorganism. Pathogenic agent যেটা আছে সেটাকে হিট দিয়ে অথবা কেমিক্যাল দিয়ে ডেস্ট্রয় করা, এটাই হচ্ছে disinfection. Disinfection is less lethal than sterilization because it destroys most recognized pathogen but not the bacterial spore. ডিসইনফেকশনের চাইতে আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন হলো স্টেরিলাইজেশন, কারণ ডিসইনফেকশনে শুধুমাত্র অ্যাক্টিভ প্যাথোজেন মারা যায়, কিন্তু স্টেরিলাইজেশনে অ্যাক্টিভ প্যাথোজেনের পাশাপাশি স্পোরগুলো ডিস্ট্রয়েড হয়। Types of disinfection. There are three types of disinfection: concurrent disinfection, terminal disinfection, and precurrent or prophylactic disinfection. এটা নির্ভর করছে যে আমরা কখন ডিসইনফেকশন করছি। যে সময় আমরা ডিসইনফেকশন করছি সেই সময়ের উপর ভিত্তি করে যখন যখন পদার্থটা ডিসচার্জ হলো বা মানে প্যাথোজেন বিশিষ্ট কোনো পদার্থ আসলো, তখনই যদি করা হয় সেটা হচ্ছে কনকারেন্ট ডিসইনফেকশন। রোগী হসপিটাল থেকে চলে যাওয়ার পরে যদি করা হয় সেটা টার্মিনাল ডিসইনফেকশন। আর যদি ইনফেকশন হওয়ার চান্স আছে তার আগেই যদি আমরা করে ফেলি সেটা হচ্ছে প্রিকারেন্ট অর প্রোফাইলেক্টিক ডিসইনফেকশন। সো there are three types of disinfection. একটা হচ্ছে কনকারেন্ট ডিসইনফেকশন, একটা টার্মিনাল ডিসইনফেকশন এবং আরেকটা হচ্ছে প্রিকারেন্ট অর প্রোফাইলেক্টিক ডিসইনফেকশন। তো আমরা দেখি যে কনকারেন্ট ডিসইনফেকশন কি। It is the application of disinfective measures as soon as possible after the discharge of infectious material from the body of an infected person, and thus further spread of infectious agent is stopped. Example হচ্ছে disinfection of urine, feces, vomit, contaminated linen, cloths, hands, dressings, aprons, gloves, etc. throughout the course of an illness. অর্থাৎ পেশেন্ট যখন ইউরিনেশন করলো সাথে সাথে সেটাকে পরিষ্কার করা বা ডিসইনফেকশন করা, পেশেন্ট বমি করলো তখনই সেটাকে পরিষ্কার করে ফেলা, এরকমটা হচ্ছে কনকারেন্ট ডিসইনফেকশন। টার্মিনাল ডিসইনফেকশন, it is the application of disinfective measures after the patient has been removed by death or to a hospital or has ceased to be a source of infection. যখন একটা পেশেন্ট হসপিটালে ভর্তি থাকে তখন তার টার্মিনেশন কিভাবে হয়? হয় সে সুস্থ হয়ে যায়, অথবা সে মারা যায়, অথবা অন্য কোনো হসপিটালে রেফার্ড হয়। এই যে তার বেড খালি হওয়ার পরে যখন ডিসইনফেকশন করা হবে, সেটা খালিটা ডেথ হয়ে হতে পারে, অন্য হসপিটালে রেফার্ড হয়ে হতে পারে, অথবা সুস্থ হয়ে বাড়ি গিয়ে হতে পারে। তো তারপরে যখন ডিসইনফেকশন করা হয় সেটাকে বলা হচ্ছে টার্মিনাল ডিসইনফেকশন। It is scarcely practiced nowadays. Terminal cleaning arising or sunning of airing or sunning of rooms, furnitures, bedding is considered adequate. মানে রোগী চলে যাওয়ার পরে ঠিক ডিসইনফেকশন না করলেও হয়। সাধারণভাবে আমাদের হসপিটালগুলোতে যেটা করা হয় যে দরজা জানলা খুলে দেওয়া হয় ওই রুমের বা কেবিনের, যাতে আলো বাতাস চলাচল করতে পারে, সাধারণভাবে পরিষ্কার করা হয় এবং বিছানাপত্রগুলো চেঞ্জ করা হয়। এটা দিয়েই চলে যায় টার্মিনাল ডিসইনফেকশন। এরপরে প্রিকারেন্ট অর প্রোফাইলেক্টিক ডিসইনফেকশন প্রায়র টু প্রবাবল কন্টামিনেশন। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে তোমাদের কাছে।
যে ডিসইনফেকশন অফ ওয়াটার বাই ক্লোরিন, আমরা যে পানি বিশুদ্ধকরণ করি ক্লোরিন দিয়ে, অর্থাৎ পানিটা আমরা তখনও ব্যবহার করি নাই বা তখনও খাচ্ছি না, কিন্তু আমরা ডিসইনফেকশন করি আগেই, এটাই হচ্ছে রিকারেন্ট ডিসইনফেকশন। তারপরে পাস্তুরাইজেশন অর বয়লিং অফ মিল্ক, আমরা মিল্ক ভক্ষণের আগেই সেটাকে পাস্তুরাইজেশন করি অথবা বয়লিং করি, এটাও হচ্ছে রিকারেন্ট ডিসইনফেকশনের এক্সাম্পল। আমরা খাওয়ার আগে হাত ধুয়ে নিই, এই যে হ্যান্ড ওয়াশিং, এটাও এক ধরনের রিকারেন্ট ডিসইনফেকশন। ডিসইনফেক্টেন্টস, যে সাবস্টেন্স দিয়ে ডিসইনফেকশন করা হয় সেটাকে বলা হয় ডিসইনফেক্টেন্টস। Chemical or physical agent that destroys disease causing pathogen but may not kill bacterial spore. It refers it refers to the substances applied to inanimate objects. ডিসইনফেক্টেন্ট গুলো সাধারণত জড় পদার্থের উপরে প্রয়োগ করা হয়। টাইপস অফ ডিসইনফেক্টেন্টস, আমরা দেখি ডিসইনফেক্টেন্ট কি ধরনের আছে। ন্যাচারাল এজেন্ট লাইক সানলাইট এন্ড এয়ার, ফিজিক্যাল এজেন্টের মধ্যে বার্নিং, হট এয়ার, বয়লিং, অটোক্লেভিং, রেডিয়েশন, এগুলো ফিজিক্যাল এজেন্ট যেটা ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ হচ্ছে। কেমিক্যাল এজেন্টের মধ্যে কমনলি ইউজ হয় ফেনল এন্ড রিলেটেড সাবস্টেন্স, ফেনল, ক্রুড ফেনল, ক্রেসল, ক্রেসল ইমালশনস, ক্লোরহেক্সিডিন, হেক্সাক্লোরোফেন, ডেটল, এগুলো আমরা যে ইউজ করি ডোমেস্টিক ভাবে। ক্লোরহেক্সিডিন মানে হিবিটেন নামে ইউজ হয়। আর ডেটলের কম্পোজিশন, এটা সবাই জেনে রাখবে, ডেটলের কম্পোজিশন হচ্ছে ক্লোরোক্সিলেনল। কোয়াটারনারি অ্যামোনিয়া কম্পাউন্ড, সেট্রিমাইড বা স্যাভলন ইউজ করা হয়। স্যাভলনেরও কেমিক্যাল নেম মনে রাখবে, স্যাভলনের জেনারিক নেম হচ্ছে, এটা দুইটা জিনিসের কম্বিনেশন, সেটাভলন এবং হিবিটেন, এই দুইটা কেমিক্যালের কম্বিনেশন হচ্ছে স্যাভলন। আর ডেটল হচ্ছে ক্লোরোক্সিলেনল। কেমিক্যালের মধ্যে হ্যালোজেন এন্ড দেয়ার কম্পাউন্ডস, ক্লোরিন এন্ড ক্লোরিন কম্পাউন্ড যেমন ব্লিচিং পাউডার, hypochlorites, chlorine tablets, alternative compounds that release chlorine like chlorine dioxide, sodium dichloroisocyanurate এবং chloramine superoxide water। এছাড়া আয়োডিন সলিউশন এবং টিংচার্স, আয়োডোফোর্স, এগুলো ডিসইনফেক্টেন্ট হিসেবে ব্যবহৃত হয়। অ্যালকোহল, ফর্মালডিহাইড, অক্সিডাইজিং এজেন্ট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হাইড্রোজেন পারঅক্সাইড, প্যারাঅ্যাসিটিক অ্যাসিড। মেটাল এবং মাইক্রোবিসাইডস এর মধ্যে সিলভার, আয়রন, কপার, এগুলো ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ হয়। এছাড়া লাইম এবং ইথাইলিন অক্সাইড। মিসেলেনিয়াস এর মধ্যে পাস্তুরাইজেশন, মাইক্রোওয়েভ, আল্ট্রাভায়োলেট রেডিয়েশন, ওজোন, ফ্লাশিং এন্ড ওয়াশার, এগুলো মিসেলেনিয়াস ডিসইনফেক্টেন্টস। প্রপার্টিজ অফ অ্যান আইডিয়াল ডিসইনফেক্টেন্ট। আইডিয়াল ডিসইনফেক্টেন্টের কতগুলো ক্রাইটেরিয়া, যদিও একই সাথে কোনো একটা ডিসইনফেক্টেন্টের মধ্যে এতগুলো ক্রাইটেরিয়া পাওয়া যায় না, তো আমরা যদি চিন্তা করি তাহলে আইডিয়ালি একটা ডিসইনফেক্টেন্টের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে। এটা ব্রড স্পেকট্রাম হবে, মানে অনেক প্যাথোজেনকে একসাথে কিল করতে সক্ষম হবে। ফাস্ট অ্যাক্টিং, প্রয়োগ করার সাথে সাথে কাজ করবে। নট এফেক্টেড বাই এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, পরিবেশগত ফ্যাক্টরগুলো দ্বারা ইনফ্লুয়েন্স হবে না। নন টক্সিক হবে হিউম্যানের জন্য। সারফেস কম্প্যাটিবিলিটি, অর্থাৎ একটা সারফেসে এটা ছড়িয়ে যাবে। রেসিডুয়াল ইফেক্ট অন ট্রিটেড সারফেসেস, যে সারফেস আমরা ডিসইনফেক্টেন্ট প্রয়োগ করব সেই সারফেসে তার রেসিডুয়াল ইফেক্ট, অর্থাৎ প্রয়োগ করার পরে বেশ কিছুক্ষণ তার ইফেক্ট থাকবে। ইজি টু ইউজ উইথ ক্লিয়ার লেভেল ডিরেকশনস, এটা ব্যবহার করাটা সহজতর হবে এবং কিভাবে ইউজ করতে হবে তার সঠিক লেভেল বা নির্দেশনা থাকবে। অর্ডারলেস, তার কোনো গন্ধ থাকবে না। ইকোনমিক্যাল, লো কস্ট হবে। এটা সলিউবিলিটি ভালো থাকবে, ওয়াটার বা যে কোনো
জিনিসে সলিউবল হবে, স্টেবিলিটি থাকবে। এটা একই সাথে ডিসইনফেক্টেন্ট করার পাশাপাশি ক্লিন করবে, ক্লিনার হিসেবে কাজ করবে এবং আলটিমেটলি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি হবে। সো দিজ আর দ্য 13 ক্রাইটেরিয়াস অফ অ্যান আইডিয়াল ডিসইনফেক্টেন্ট। রিকমেন্ডেড ডিসইনফেকশন প্রসিডিউর, আমরা কোন ক্ষেত্রে কোন ডিসইনফেক্টেন্ট ইউজ করব এগুলো ভেরি করে, তারপরেও কিছু বিষয়ে ফিক্সড বা চয়েস আছে সেটা বলছি। যদি ফিসেস এবং ইউরিন ডিসইনফেক্টেন্ট করতে হয় তাহলে ব্লিচিং পাউডার ইউজ করা যেতে পারে, ক্রুড ফেনল, ক্রেসল বা ফরমালিন ইউজ করা যেতে পারে। এজন্যই আমাদের দেশের বাথরুম গুলাতে ফেনল ইউজ করে। ফেনল হচ্ছে ইউরিন এবং ফিসেস ডিসইনফেক্টেন্ট করার ভালো উপায়। স্পুটাম বা কোনো রোগীর কাশি যদি পরিষ্কার করতে হয় বা ডিসইনফেক্টেন্ট করতে হয় তাহলে ওটা বার্নিং করে ফেলা বা অটোক্লেভ করে ফেলা ভালো। এছাড়া লিকুইড ক্রেসল ইউজ করা যেতে পারে। কোন একটা রুম যদি ক্লিনিং করার প্রয়োজন পড়ে তাহলে রুমকে ডিসইনফেক্টেন্ট করতে গেলে ক্লিনিং, এয়ারিং, সানিং, ক্লোরিনেটেড লাইম, ফর্মালডিহাইড সলিউশন, ক্রেসল এবং বেশি যদি একিউরেটলি আমরা ডিসইনফেক্টেন্ট করতে চাই তাহলে ফিউমিগেশন বাই ফর্মালডিহাইড গ্যাস। কোনো একটা রুমে যদি ফর্মালডিহাইড গ্যাস দিয়ে রাখা হয় তাহলে এটা ডিসইনফেক্টেন্ট হয়ে যায়, ওই রুমে যত জীবাণু থাকে সেটা মরে যায় এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় ফিউমিগেশন। রুম ডিসইনফেকশন করার যে প্রক্রিয়া ফর্মালডিহাইড গ্যাস দিয়ে সেটাকে বলে ফিউমিগেশন। এরপরে আমরা দেখি যে স্টেরিলাইজেশন কাকে বলে। ভ্যালিডেটেড প্রসেস ইউজ টু রেন্ডার এ প্রোডাক্ট ফ্রি অফ অল ফর্মস অফ ভায়াবল মাইক্রোঅর্গানিজমস ইনক্লুডিং ব্যাকটেরিয়াল স্পোর। যে পদ্ধতি ব্যাকটেরিয়াল স্পোর সহ সকল জীবাণু ধ্বংস করবে সেটাই হচ্ছে স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন ইজ দ্য Sterilizer is the apparatus used to sterilize medical devices, equipment or supplies by direct exposure to the sterilizing agent. যে যন্ত্র দিয়ে স্টেরিলাইজেশন করা হয় সেটাকে বলা হয় স্টেরিলাইজার। ফ্যাক্টরস এফেক্টিং দ্য এফিকেসি অফ স্টেরিলাইজেশন, আমরা যখন স্টেরিলাইজেশন করব তখন কতগুলো ফ্যাক্টর সেই স্টেরিলাইজেশনকে এফেক্ট করে। ক্লিনিং, আমরা যদি কোনো বস্তু সাধারণভাবে পানি দিয়ে পরিষ্কার করে তারপরে স্টেরিলাইজেশন করি তাহলে অধিকতর বা এফিকেসি বেশি হবে স্টেরিলাইজেশনের। প্যাথোজেনের ধরন, কোন ধরনের প্যাথোজেন, স্পোর থাকলে কঠিন হবে স্টেরিলাইজেশন, স্পোর না থাকলে যদি অ্যাক্টিভ প্যাথোজেন থাকে তাহলে অনেকটা সহজেই করা যাবে, স্টেরিলাইজেশন করা যাবে। বায়োফিল্ম অ্যাকুমুলেশন, অর্থাৎ যে সারফেস আমি স্টেরিলাইজেশন করব সেখানে স্টেরিলাইজিং এজেন্টটা পৌঁছে কিনা। লেংথ এন্ড ডায়ামিটার অফ দ্য লুমেন, যদি লুমিনাস সাবস্টেন্স হয়, ছিদ্রওয়ালা কোনো জিনিস হয় তাহলে লুমেন যত বড় হবে তত বেশি এফিকেসি স্টেরিলাইজেশন বেশি হবে। ছোট লুমেনের ক্ষেত্রে স্টেরিলাইজেশন কঠিন হবে। রেস্ট্রিক্টেড ফ্লো, যেহেতু বাষ্প অথবা তরল পদার্থ দিয়ে স্টেরিলাইজেশন করা হয় তাহলে কোথাও যদি অবস্ট্রাকশন থাকে লুমিনাস পাইপের বা কোনো লুমিনাস ইনস্ট্রুমেন্টের তাহলে রেস্ট্রিক্টেড ফ্লো থাকলে এফিকেসি ভালো হবে না। সব জায়গায় ফ্লো থাকতে হবে তাহলে এফিকেসি ভালো হবে। ডিভাইস ডিজাইন এন্ড কনস্ট্রাকশন, কিভাবে ডিভাইসটা তৈরি করা হয়েছে, কি ধরনের গঠন তার উপরেও নির্ভর করবে এফিকেসি অফ স্টেরিলাইজেশন। বয়লিং একটা ডিসইনফেকশন মেথডের সহজ একটা উপায়। বয়লিং ইজ an effective method of sterilization. Boiling for 5 to 10 minutes, that is rolling boil, will kill bacteria but not spore or virus. কোনো তরল পদার্থ বা পানিকে যদি আমরা বয়লিং করি 5 থেকে 10 মিনিট, এই 5 থেকে 10 মিনিট হচ্ছে পানি রোলিং বা বুদবুদ ওঠার পর থেকে যদি 10 মিনিট বয়লিং করা হয় তাহলে ব্যাকটেরিয়া গুলো মারা যাবে, তবে স্পোর গুলো বা ভাইরাস কিল নাও হতে পারে। To ensure destruction of spores, temperature above 100 degrees centigrade should be required, which cannot be achieved in boilers. বয়লারে আমরা যে পাতিলে বা কোনো বয়লারে যখন পানি ফুটাই তখন এটা 90 ডিগ্রি পর্যন্ত ওঠে, হাইস্ট 90 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু স্পোর বা ভাইরাস কিল করার জন্য 100 ডিগ্রি সেন্টিগ্রেড প্রয়োজন হয়। কাজে বয়লিং দ্বারা স্পোর ডিস্ট্রাকশন নাও হতে পারে।
Boiling is suitable for subcutaneous insertion, linen, rubber, good, gloves, etc. Addition of soap and soda enhance the effect of boiling. বয়লিং করার সময় যন্ত্রপাতি বয়লিং করার সময় আমরা যদি সাবান বা সোডা মিশিয়ে দেই তাহলে ডিসইনফেকশনটা আরো বেশি ইফেক্টিভ হবে। Boiling for 30 minutes is adequate for disinfect linen, utensil and bedpans. Ionizing radiation. Ionizing radiation has great penetration power with little or no heating effect. আয়োনাইজিং রেডিয়েশন যখন কোনো সাবস্টেন্সের ভিতর দিয়ে পাস করে তখন এর বৈশিষ্ট্য হচ্ছে যে এটা পেনিট্রেশন করবে খুব সুন্দর মতো, কিন্তু পেনিট্রেশন করার সময় কোনো হিট তৈরি করবে না। মোস্ট ইফেক্টিভ বাট ভেরি কস্টলি। আয়োনাইজিং রেডিয়েশন খুবই ইফেক্টিভ কিন্তু খুব কস্টলি। রিকোয়ার্স স্পেশাল প্যাকিং অ্যান্ড ইকুইপমেন্টস। এটা ইউজড ফর স্টেরিলাইজেশন অফ ব্যান্ডেজ, ড্রেসিং, ক্যাটগার্ড, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। আমরা যে প্যাকেট করা অবস্থায় ব্যান্ডেজ বা ড্রেসিং বা নিডল, ক্যাটগার্ড এগুলো পাই, এগুলো কারখানায় আয়োনাইজিং রেডিয়েশনের মাধ্যমে ডিসইনফেকশন করা হয়। পরে আমরা নন টাচ টেকনিকে এটা ইউজ করি যাতে পেশেন্টের ইনফেকশন না হয়। কমার্শিয়ালি ক্যারিড আউট বাই গামা রেডিয়েশন। ফ্যাক্টরি গুলাতে এই যে সার্জিক্যাল গজ, ব্যান্ডেজ, ক্যাটগার্ড, নিডলের ফ্যাক্টরি গুলোতে গামা রেডিয়েশনের মাধ্যমে কমার্শিয়ালি আয়োনাইজিং রেডিয়েশনের মাধ্যমে এই ডিসইনফেকশন করা হয়। একটু প্রাইভেটলি করার সুযোগ নাই কারণ এটা বেশি কস্টলি। অটোক্লেভিং, সবাই যারা সার্জারি ওয়ার্ডে বা ওটিতে কাজ করো অটোক্লেভিং দেখে থাকবে যে একটা অটোক্লেভ মেশিন দিয়ে অটোক্লেভিং করা হয়। মোস্ট ইফেক্টিভ স্টেরিলাইজেশন মেথড হচ্ছে অটোক্লেভিং। destroys all forms of life including spores and viruses. অটোক্লেভিং ভাইরাস এবং স্পোর সবই ধ্বংস করতে পারে। widely used in hospital and laboratories. It acts by giving off latent heat. সুপ্ত তাপ রিলিজ করে এটা কাজ করে। Steam attains high temperature under high pressure and has greater power of penetration. Steam under pressure অর্থাৎ বাষ্পকে যদি প্রেসারে রাখা হয় তাহলে এটা বস্তুর মধ্যে খুব বেশি পেনিট্রেট করতে পারে। অটোক্লেভে টেম্পারেচার রাখা হয় 122 ডিগ্রি 122 ডিগ্রি সেন্টিগ্রেড আন্ডার 15 পাউন্ড পার স্কয়ার ইঞ্চ প্রেসার। Absolute sterilization can be attained by temperature 135 degrees centigrade. Sterilization by autoclaving is suitable for linen, dressing, gloves, syringe, culture media, etc. তবে মনে রাখতে হবে যে শার্প কাটিং ইনস্ট্রুমেন্ট যেগুলো সেগুলো অটোক্লেভ করা যায় না, সেগুলো অটোক্লেভ করলে শার্পনেস নষ্ট হয়ে যাবে। সো অটোক্লেভিং ইজ নট সুইটেবল ফর প্লাস্টিক্স এন্ড শার্প ইনস্ট্রুমেন্টস। Fumigation used for sterilization of room or operation theater, may also used for disinfection of blankets, beds, books, other articles which cannot be boiled. Formaldehyde gas is commonly used, most effective at a high temperature and at a relative humidity of 80 to 90%. 80 to 90% humid আর্দ্রতা এবং উচ্চ তাপমাত্রায় ফিউমিগেশন ভালো কাজ করে। The room is to be kept closed for 6 to 10 hours to allow disinfection. ফর্মালডিহাইড গ্যাস দিয়ে রুমটাকে বন্ধ করে রাখতে হবে 6 থেকে 10 ঘন্টা, তারপরে এটা ডিসইনফেকশন হবে। পাস্তুরাইজেশন, আমরা দেখব পাস্তুরাইজেশন কি জিনিস। সাধারণ অর্থে পাস্তুরাইজেশন কিছুই না, মিল্ক বা দুধকে বয়লিং করা বা এমন টেম্পারেচারে হিট করা যাতে তার জীবাণু মরে যায়। তো WHO ডিফাইন করেছে 1970 তে পাস্তুরাইজেশন। আমরা এই ডেফিনেশনটা দেখি। Pasteurization may be defined as the heating of milk to such temperature and for such periods of time as are required to destroy any pathogens that may be present while causing minimal changes in the composition, flavor and nutritive value.
তো এখানে দেখো যে কয়েকটা ভাগ আছে, যে হিটিং অফ মিল্ক, আমরা মিল্ককে হিট করব এতটা টেম্পারেচারে, যে টেম্পারেচারে করলে প্যাথোজেন গুলো ডিস্ট্রয় হবে, কিন্তু তার যে মিল্কের যে কম্পোজিশন, তার যে ফ্লেভার বা তার যে নিউট্রিটিভ ভ্যালু, সেটা নষ্ট হবে না। সো পাস্তুরাইজেশন মে বি ডিফাইন্ড as the heating of milk to such temperature and for such period of time as are required to destroy any pathogens that may be present while causing minimal changes in the composition, flavor and nutritive value. There are three methods of pasteurization. Holder method বা এটাকে ভ্যাট মেথড বলা হয়। হোল্ডার মেথডে টেম্পারেচার হবে 63 থেকে 66 ডিগ্রি সেন্টিগ্রেড, duration at least 30 minutes, cooled quickly to 5 degrees centigrade, recommended for small and rural community. High temperature short time method, HTST মেথড বলে, অর্থাৎ হাই টেম্পারেচার এন্ড শর্ট টাইম মেথড। টেম্পারেচার 72 ডিগ্রি সেন্টিগ্রেড, duration less than 15 seconds, cooled rapidly to 4 degrees centigrade. Most widely used, very large amount of milk per hour can be pasteurized by this method. Then UHT method, UHT মানে হচ্ছে ultra high temperature method. Here temperature is 125 degrees centigrade. Duration for few seconds only, cooled rapidly and bottled as quickly as possible. Effectiveness of pasteurization, pasteurization কতটা কার্যকর? Kills nearly 90% bacteria including tubercle bacilli and Q fever organisms. Will not kill thermoduric bacteria and spores. Hygienically produced pasteurized milk has a keeping quality of not more than 8 to 12 hours at 18 degrees centigrade. মিল্ক একবার পাস্তুরাইজ করার পরে 18 ডিগ্রি সেন্টিগ্রেডে 8 থেকে 12 ঘন্টা বেশি রাখা যাবে না, তার বেশি রাখলে আবার এটা কন্টামিনেটেড হয়ে যাবে। তাহলে একবার পাস্তুরাইজেশন করলে আমরা যদি 18 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখি, তাহলে এটা 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত সেফ থাকবে, তারপরে কিন্তু আবার ইনফেক্টেড হয়ে যাবে, মানে কন্টামিনেটেড হয়ে যাবে। Importance of pasteurization. Pasteurization of milk is a preventive measure of public health importance and corresponds to all respects to modern principles of supplying safe milk. Safe milk supply দেওয়া দিলে নিউট্রিশনাল কোয়ালিটি বাড়াতে হেল্প করে, নিউট্রিশনাল স্ট্যাটাস বাড়াতে। তো এই সেফ মিল্ক যদি আমরা সাপ্লাই দিতে চাই, তাহলে অবশ্যই পাস্তুরাইজ মিল্ক দিতে হবে। আর আমরা ঘরে বা বাড়িতে যারা মিল্ক কনজিউম করি, তারা হলো বয়লিং করে কনজিউম করব। তাহলে মিল্ক বর্ন ডিজিজ গুলো হবে না এবং নিউট্রিশনাল সাপ্লিমেন্টও আমরা পাবো এবং আলটিমেটলি হেলথ রিজার্ভ করবে। আজকের ক্লাসে কেন ডিসইনফেকশন এবং স্টেরিলাইজেশন পড়াচ্ছি, কারণ এটা হচ্ছে পার্ট অফ ডিজিজ কন্ট্রোল। আমরা যদি ইনফেকশন প্রিভেনশন করতে চাই বা ডিজিজকে কন্ট্রোল করতে চাই, বিশেষ করে কমিউনিকেবল ডিজিজকে, তাহলে অবশ্যই হসপিটাল গুলোতে বা পার্সোনাল ক্ষেত্রে আমাদের ডিসইনফেকশনের যে বিষয়গুলো আছে বা স্টেরিলাইজেশনের বিষয়গুলো অবশ্যই মেনটেন করতে হবে, তাহলে ইনফেকশাস ডিজিজ কন্ট্রোল হবে। তো আমরা ক্লাসের শেষে চলে এসেছি। এখন আমরা দেখব যে আমরা মিল্ক পাস্তুরাইজেশন করলাম, এই পাস্তুরাইজেশন ঠিক মতো হয়েছে কিনা তার কতগুলো ইন্ডিকেটর আছে বা তার কতগুলো টেস্ট আছে, অর্থাৎ মিল্ক পাস্তুরাইজেশন সঠিকভাবে হয়েছে কিনা। পাস্তুরাইজ মিল্কের আমরা যদি ফসফাটেজ টেস্ট করি, তাহলে ফসফাটেজ অ্যাবসেন্ট থাকবে। ফসফাটেজ হচ্ছে এক ধরনের এনজাইম, যেটা অ্যাক্টিভ ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হয়। তো যদি কোনো খাবারে ফসফাটেজ পাওয়া যায়, তার মানে ধরে নিতে হবে ওই খাবারের মধ্যে অ্যাক্টিভ প্যাথোজেন আছে। আর যদি ফসফাটেজ না থাকে, তার মানে ওইটা প্যাথোজেন ফ্রি। তার তার মানে পাস্তুরাইজ মিল্কে যদি আমরা ফসফাটেজ দেখি এবং অ্যাবসেন্ট পাই, তাহলে ধরে নিব পাস্তুরাইজেশন সঠিকভাবে হয়েছে।
আরো একটা উপায় হচ্ছে স্ট্যান্ডার্ড প্লেট কাউন্ট। আমরা যেরকম ডব্লিউবিসি আরবিসি কাউন্ট করি ওরকম ভাবে মিল্কের 1 ml নিয়ে যদি আমরা স্লাইড তৈরি করি এবং তার মধ্যে ব্যাকটেরিয়া দেখি, যদি 30,000-এর কম ব্যাকটেরিয়া থাকে তাহলে সেটা সেফ। 30,000-এর বেশি হলে ওই মিল্ক খাওয়া যাবে না। আরেকটা টেস্ট হচ্ছে কোলিফর্ম কাউন্ট। কোন মিল্কে কোলিফর্ম 0 থাকবে, যে কোনো অ্যামাউন্ট অফ মিল্কে কোলিফর্ম 0 থাকবে। যদি কোলিফর্ম একটাও থাকে তাহলে খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? কারণ কোলিফর্ম থাকা মানে ফিকাল কন্টামিনেশন, অর্থাৎ স্টুল বা ফিসেস দিয়ে ওই মিল্কটা কন্টামিনেটেড হয়েছে, সুতরাং ওটা খাওয়ার অযোগ্য। সুতরাং দিস আর দ্য 3 টেস্ট অফ পাস্তুরাইজড মিল্ক: ফসফেটেস টেস্ট, স্ট্যান্ডার্ড প্লেট কাউন্ট এবং কোলিফর্ম কাউন্ট। এগুলো দেখে যাচাই করা যায় পাস্তুরাইজেশন ঠিক আছে কিনা বা ওই মিল্কটা খাওয়ার উপযুক্ত কিনা। তো এই পর্যন্তই আজকের ক্লাসে। যারা পরে জয়েন করেছো, আমরা ডিসইনফেকশন এবং স্টেরিলাইজেশন পড়েছি। প্রথমে আমরা দেখেছি ডিসইনফেকশন কাকে বলে, যে থার্মাল অর কেমিক্যাল ডিস্ট্রাকশন অফ প্যাথোজেন এন্ড আদার টাইপ অফ মাইক্রো অর্গানিজম। তারপরে আমরা 3 ধরনের ডিসইনফেকশন পড়েছি: কনকারেন্ট, যেটা সাথে সাথেই করা হয়; টার্মিনাল, যেটা রোগী চলে যাওয়ার পরে করা হয়; আর একটা প্রিকারেন্ট বা প্রোফাইলেক্টিক, যেটা ইনফেকশন হওয়ার আগেই করা হয়। কনকারেন্ট যেমন আমরা ওয়ার্ডে পেশেন্টের ইউরিন, ফিসেস, ভমিট এগুলো পরিষ্কার করি, এটা। টার্মিনাল হচ্ছে রোগী চলে যাওয়ার পরে যে তার বিছানাপত্র বা রুমটা পরিষ্কার করা হয়, সেটা। কনকারেন্ট হচ্ছে ওয়াটার ক্লোরিনেশন অথবা পাস্তুরাইজেশন অফ মিল্ক অথবা হ্যান্ড ওয়াশিং বিফোর মিল, এটা হচ্ছে প্রিকারেন্ট বা প্রোফাইলেক্টিক ডিসইনফেকশন। এরপরে আমরা দেখেছি বিভিন্ন ধরনের ডিসইনফেক্টেন্ট, অর্থাৎ যে সাবস্টেন্স দিয়ে ডিসইনফেকশন করা হয়। তার মধ্যে মনে রাখতে বলেছি যে ডেটলের কম্পোজিশন মনে রাখবে। ডেটল মানে ক্লোরোক্সিলেনল, আর স্যাভলন মানে সেটাবলন এবং হিবিটানের কম্বিনেশন। তারপরে হচ্ছে আমরা দেখেছি আইডিয়াল ডিসইনফেক্টেন্টের ক্রাইটেরিয়া, কতগুলো কমন ডিসইনফেক্টেন্ট প্রসিডিউর, যেমন ইউরিন এবং ফিসিসের জন্য ব্লিচিং পাউডার, ফেনল, ফরমালিন এগুলো ব্যবহার করা হয়। স্পুটামকে বার্নিং বা অটোক্লেভ করা যেতে পারে বা ক্রেসল ইউজ করা যেতে পারে। আর রুমের ক্ষেত্রে সাধারণভাবে ক্লিনিং করা যায়। বেশি ডিসইনফেকশনের প্রয়োজন থাকলে ফিউমিগেশন করা হয় ফর্মালডিহাইড গ্যাস দিয়ে। যে প্রক্রিয়ায় স্পোর সহ সব ব্যাকটেরিয়া মারা যায় সেটা হচ্ছে স্টেরিলাইজেশন। যে যন্ত্র দিয়ে স্টেরিলাইজেশন করা হয় সেটাকে বলা হয় স্টেরিলাইজার। স্টেরিলাইজেশনের এফিকেসি এই বিষয়গুলোর উপর নির্ভর করে, সেটা আমরা দেখেছি। বয়লিং, রোলিং হওয়ার পরে 5 থেকে 10 মিনিট বয়লিং করলেই বেশিরভাগ প্যাথোজেন মারা যায়। বয়লিং করার সময় সাবান বা সোডা দিলে আরো বেশি ইফেক্টিভ হয়। আয়োনাইজিং রেডিয়েশনের মাধ্যমে যে সার্জিক্যাল যে আমরা গজ, ব্যান্ডেজ, ক্যাটগার্ড, নিডল প্যাকেট অবস্থায় পাই, এগুলো ইন্ডাস্ট্রিতে আয়োনাইজিং রেডিয়েশন দিয়ে ডিসইনফেকশন করা হয়। অটোক্লেভিং এ টেম্পারেচার থাকে 122 থেকে 135 ডিগ্রি, প্রেসার থাকে 15 পাউন্ড। এই প্রেসারে বাষ্প দিয়ে অটোক্লেভ করা হয়। অটোক্লেভিং এর জন্য লিনেন, ড্রেসিং, গ্লাভস, সিরিঞ্জ উপযুক্ত কালচার মিডিয়া, কিন্তু প্লাস্টিকের জিনিস বা শার্প ইনস্ট্রুমেন্ট অটোক্লেভ করতে হয় না, তাহলে শার্পনেস নষ্ট হয়ে যায়, প্লাস্টিকের জিনিস গলে যায়। ফিউমিগেশন আগেই বলেছি। ফিউমিগেশন করার জন্য রুম 6 থেকে 10 ঘন্টা বন্ধ রাখতে হবে। হিউমিডিটি যদি 80 to 90% হয় তাহলে ফিউমিগেশন ভালো হয়। লাস্টে আমরা পাস্তুরাইজেশন কাকে বলে সেটা বলেছি। কিছুই না, এটা হিটিং অফ মিল্ক। এর আবার 3টা পদ্ধতি আমরা দেখেছি: হোল্ডার মেথড, এইচটিএসটি মেথড এবং ইউএইচটি মেথড। এবং লাস্টে দেখেছি যে পাস্তুরাইজেশন হয়েছে কিনা সেটা বোঝার উপায়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই কি পরে অ্যাটেন্ডেন্স দিতে পেরেছো? কেউ না দিতে থাকলে এখনো দাও, এখন পর্যন্ত লিংকটা ওপেন আছে। আর হচ্ছে তোমাদের কোনো প্রশ্ন বা কিছু বলার আছে? আগামীকাল 4টার সময় একটা ক্লাস রাখতে চাচ্ছি, রাখবো? জি স্যার। আচ্ছা,
আচ্ছা, তাহলে কালকে 4টা ক্লাস রাখবো এবং একটা লিংক দিয়ে দিচ্ছি। ঈদের আগে তোমাদের ক্লাসগুলো কমপ্লিট করে দিতে চাচ্ছি। এপিডেমিওলজির আরো 7-8টা ক্লাস বাকি আছে। তো ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।